আচ্ছা, আমাদের এই গ্রাফটাও ডিসকাস করা হয়েছিল যে টাইম ভার্সেস আমাদের অক্সিজেন ডিমান্ডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটাও মোটামুটি আমরা দেখছি। এবং আরেকটা গ্রাফে আছে, এটাও একটু দেখো যে টাইম ভার্সেস আমাদের অক্সিজেন ডিমান্ড। তো আমরা কি দেখলাম, টাইম যারা সাথে সাথে আমাদের অক্সিজেন ডিমান্ড বাড়তে থাকে এবং আমরা ম্যাক্সিমাম 5 ডেজে আমরা আলটিমেট অক্সিজেন ডিমান্ডটা ম্যাক্সিমাম পেয়ে থাকি। এখানে দেখো 5 to 10 ডেজের ভিতর, মানে ম্যাক্সিমাম 5 ডেজে আমরা হলো কাউন্ট করে থাকি অথবা মেজার করে থাকি। এখন আমাদের ফার্স্টের দিকে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা হলো হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া, এবং হেটেরোট্রফিক ব্যাকটেরিয়াগুলা ইনিশিয়ালি হলো আমাদের যে অর্গানিক্সগুলো আছে সেইগুলোর সাথে রিয়াকশন করে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, এবং 6 to 8 ডেজ যাওয়ার পর আমাদের যেই ব্যাকটেরিয়াগুলো আছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া সেগুলো হলো মারা যায়। সরি, সেগুলো মারা যাওয়ার পর আমাদের আরেকটা যেই ব্যাকটেরিয়া আছে অটোট্রফিক, সেই ব্যাকটেরিয়াগুলো হলো আমাদের বাকি যে অর্গানিক্সগুলো আছে সেইগুলা ডিকম্পোজ করা শুরু করে। এবং হেটেরোট্রফিক পর্যন্ত যেই ব্যাকটেরিয়ার অক্সিজেন ডিমান্ডটা যেটা আমরা পেয়ে থাকি সেটাকে বলা হলো কার্বনেসিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং অটোট্রফিক যে ব্যাকটেরিয়াগুলোর জন্য আমার যতটুকু অক্সিজেন প্রয়োজন পড়ে সেটাকে আমরা বলি হলো নাইট্রোজেনিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং এইগুলা হলো নাইট্রোজেন রিলেটেড আমাদের যে অর্গানিক্সগুলো আছে অথবা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে আমরা বলি হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়াগুলো হলো আমাদের বাকি যে অর্গানিক্সগুলো থাকে সেগুলোকে ডিকম্পোজ করে। তো একটা গ্রাফে আমরা দেখতে পেলাম যে ইনিশিয়ালি কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড পাই, এবং 6 to 8 ডেজ যাওয়ার পরে অথবা 10 ডেজ যাওয়ার পরে আমাদের যে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো হলো নাইট্রিফিকেশনের কাজ র্যাপিডলি শুরু করে। এই যে দেখো এরকম। আর এটা তো আমরা বুঝতেই পারলাম। এবং আমাদের যখন 5 to 8 ডেজ যখন থাকে তখন কিন্তু কোনো প্রকার নাইট্রিফিকেশনের জন্য যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা কিন্তু থাকে না। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো 1 সেকেন্ড। সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের 5 to 8 ডেজ যখন থাকে তখন কোনো প্রকার নাইট্রিফিকেশনের কাজ হয় না, দ্যাট মিন্স এনবিওডির ভ্যালুটা 0 থাকে। আর আমাদের যে বিওডি আছে সেটা হলো আমরা 5 ডেজে হলো মেজার করি, 5 ডেজ পর্যন্ত আমরা মেজার করি। এরপরে বাকি যে অক্সিজেন ডিমান্ডটা পাই সেটা হলো এনবিওডি। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যেটা আছে সিওডি, সিওডিটা আমি কি বলছিলাম, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ডেফিনেশনটা একটু ভালো মতো দেখো, মেজারিং দ্য অর্গানিক স্ট্রেংথ অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুয়েজেস। আর ডেফিনেশনে বলতেছে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড ফর কমপ্লিটেশন অক্সিডেশন অফ অর্গানিক ওয়েস্ট বাই দ্য অ্যাকশন অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আন্ডার অ্যাসিড কন্ডিশন। দ্যাট মিন্স আমাদের সিওডিটাও হলো অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটা ডিকম্পোজ করার জন্য কতটুকু অক্সিজেন প্রয়োজন সেটাকে বলতেছে। বাট এই যে যে ডিকম্পোজটা হবে, সরি, এই ডিকম্পোজিশন হওয়ার সময় আমরা একটা স্ট্রং এজেন্ট ইউজ করব অথবা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব। এবং আমাদের যে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা থাকবে সেটা থাকবে হলো অ্যাসিডিক কন্ডিশন। তাহলে অ্যাসিডিক কন্ডিশন এবং স্ট্রং এজেন্টের প্রেজেন্সে অথবা হেল্পে আমাদের যে অর্গানিক ওয়েস্টটা আছে সেটা যে ডিকম্পোজ করতে যতটুকু অক্সিজেন প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হলো সিওডি। এবং সিওডি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বোথ অর্গানিক প্লাস ইনঅর্গানিক ওয়েস্টটা ডিকম্পোজ হবে। আর বিওডিতে শুধু হলো আমাদের অর্গানিক ওয়েস্টটা ডিকম্পোজ হবে।
এটা বিওডি, আর এটা সিওডি। তাহলে আমাকে কেউ একজন বলো তো কোনটার ভ্যালু বেশি হবে? আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো তোমরা? সিওডি এর ভ্যালু বেশি হবে নাকি বিওডি এর ভ্যালু বেশি হবে? সিওটি। সিওডির ভ্যালুটা বেশি হবে, কারণ দেখো সিওডির ক্ষেত্রে আমাদের অর্গানিক ওয়েস্টের জন্য অক্সিজেন লাগতেছে, ইনঅর্গানিকের জন্য অক্সিজেন লাগতেছে। তো এটা কম্বিনেশন করে হলো আমরা সিওডিটা পাচ্ছি। আর বিওডিতে শুধু আমাদের অর্গানিক ওয়েস্টের জন্য কতটুকু অক্সিজেন লাগতেছে সেটা ক্যালকুলেট করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি সিওডি ইজ গ্রেটার দেন বিওডি। সো তোমাদের কিন্তু এরকম একটা কোশ্চেন আছে, ওয়াই সিওডি ইজ গ্রেটার দেন বিওডি। সো তখন এইভাবে এক্সপ্লেইন করে দিবা যে ডেফিনেশন ওয়াইজ। আচ্ছা, আর ইন জেনারেল কেসে সিওডিটা আমরা খুব ইনস্ট্যান্টলি মেজার করতে পারি এবং 3 আওয়ার্সের ভিতর। এবং এই যে যে যখন টেস্টটা করি, এই টেস্ট থেকে আমরা বুঝতে পারি যে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে সেটা কতটুকু আছে। তাহলে আমরা সিওডিটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা আসতেছে সেটা হলো প্যাথোজেন। প্যাথোজেন দ্বারা বোঝাচ্ছে হলো মাইক্রো অর্গানিজম, যেই মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সের কারণে আমাদের ওয়াটার কোয়ালিটিটা পলিউটেড হচ্ছে অথবা ওয়াটার কন্টামিনেশন হচ্ছে। লাইক হলো পানিবাহিত রোগ অথবা ওয়াটার রিলেটেড ডিজিজগুলো যেগুলো হয় সেইগুলার কথা বলতেছে। তাহলে অবভিয়াসলি ওয়াটার রিলেটেড ডিজিজ হওয়ার জন্য এটার পিছে কি পানিতে কিছু প্যাথোজেন্স অথবা ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজম থাকবে। লাইক তুমি চিন্তা করো যে টাইফয়েড, টাইফয়েড কেন হচ্ছে? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াটার রিলেটেড ডিজিজ। সো আমাদের অবভিয়াসলি একটা ব্যাকটেরিয়া থাকতেছে, যে ব্যাকটেরিয়াকে আমরা বলতেছি হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। এবং এই প্রেজেন্সের কারণে অথবা এই প্যাথোজেনটা যদি ওয়াটারে প্রেজেন্ট থাকে তাহলে মেনলি আমরা টাইফয়েডে কিন্তু আক্রান্ত হই। সিমিলারলি আরও অনেক প্রকারের কি ভাইরাস থাকতে পারে। দেখো, ভাইরাসের কারণে আমাদের হেপাটাইটিস বি হতে পারে, অথবা এছাড়া প্রোটোজোয়া রিলেটেড আরো কিছু আমাদের প্যাথোজেন থাকতে পারে। সো প্যাথোজেন দ্বারা আমরা বুঝাচ্ছি হলো মাইক্রো অর্গানিজম লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, যে অর্গানিজমগুলা প্রেজেন্ট থাকার কারণে আমাদের ওয়াটার কন্টামিনেশন হচ্ছে এবং আমরা নানা প্রকারের অথবা এনি কাইন্ড অফ ডিজিজে আক্রান্ত হতে পারি। তাহলে আমাদের জানতে হবে যে ওয়াটারে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই। সেটা আমরা জানতে পারি হলো ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে। একটু দেখো, ইন্ডিকেটর অর্গানিজম দ্বারা তুমি কিন্তু নাম থেকে বুঝতে পারতেছো যে আমাদের একটা কিছু কোনো একটা জিনিস অথবা কোনো একটা অর্গানিজম থাকবে, যে অর্গানিজমের কাজটা হলো আমাদের ইন্ডিকেট করবে। কি ইন্ডিকেট করবে? আমাদের প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই সেই জিনিসটা হলো আমাদের ইন্ডিকেট করে থাকবে। তাহলে একটু ভালো মতো দেখো কি বলছে। ইন জেনারেল কেসে আমাদের যে প্যাথোজেনগুলো আছে সেগুলো কিন্তু মনিটর করা। ড্রিঙ্কিং ওয়াটারে প্যাথোজেন, পসিবল মাইক্রোবিয়াল প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই অথবা কন্টামিনেশন হচ্ছে কি হচ্ছে না, এটা মনিটর করাটা খুবই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এখন এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে কোনো একটা মাইক্রো অর্গানিজমকে আমরা ডিটেকশন হিসেবে কাজ করতে পারি, যে ডিটেকশন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের প্যাথোজেনটা প্রেজেন্ট আছে। সো দ্যাট মিন্স এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকবে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ইন্ডিকেট করবে প্যাথোজেনের কথা। তো এই ব্যাকটেরিয়া যদি প্রেজেন্ট থাকে দ্যাট মিন্স আমরা বলতে পারবো যে প্যাথোজেন প্রেজেন্ট। আবার এই ব্যাকটেরিয়া যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমরা বলবো যে কোনো প্যাথোজেন প্রেজেন্ট নেই, এবং আমরা প্রিফার করব পানিটা প্যাথোজেন ফ্রি থাকার জন্য। তাহলে তোমরা একটু দেখো এখানে কি বলছে। অ্যান ইন্ডিকেটর অর্গানিজম is one that presents presumes the contamination has occurred and suggests the nature and extent of contamination.
তার মানে ইন্ডিকেটর অর্গানিজমগুলা আমাদের যে পানিতে যে কন্টামিনেশন হতে পারে অথবা হয়ে থাকে অথবা এক্সটেন্ড করে থাকে যে কন্টামিনেশনগুলা, সেগুলাকে জাস্ট ইন্ডিকেট করবে। এখন কোন ইন্ডিকেটরগুলো অথবা কোন ইন্ডিকেটর অর্গানিজম আমরা ইউজ করব এই প্যাথোজেন ইন্ডিকেশনে, সেটা একটু দেখো। এখানে বলা আছে যে আমাদের কলিফর্ম গ্রুপটা নর্মালি ইনহ্যাবিটস দ্য ইন্টেস্টিনিয়াল tract of man and other warm-blooded animal and is excreted in large number. তার মানে হলো আমাদের কলিফর্ম যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলা থেকে হলো আমরা বুঝতে পারবো যে আমাদের প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই। এবং এই যে যে কলিফর্ম যে ব্যাকটেরিয়াগুলা, সেটা কিন্তু একটা লার্জ অ্যামাউন্টে থাকে। কোথায় থাকে? আমাদের ইন্টেস্টিনাল ট্রাকে অথবা ওয়ার্ম ব্লাডেড এনিম্যালে থাকে। সো আমরা যখন ইন্টেস্টিনিয়াল ট্রাক অথবা ওয়ার্ম ব্লাডে যখন দেখব যে আমাদের কলিফর্ম গ্রুপটা প্রেজেন্স আছে, সো তখন আমরা বলবো যে না, আমাদের প্যাথোজেন প্রেজেন্ট। তাহলে দেখো এখানে যে এটাই লিখছে যে দ্য প্রেজেন্স অফ সাচ অর্গানিজম, তার মানে এই কলিফর্ম অর্গানিজমের প্রেজেন্সটা আমাদের ইন্ডিকেট করতেছে দ্য প্রেজেন্স অফ ফিকাল ম্যাটেরিয়াল, তার মানে প্যাথোজেনটা ইন্ডিকেট করতেছে। এবং ফার্স্টে বোঝাচ্ছে যে কলিফর্ম গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের ওই যে যে অর্গানিজমটা আছে অথবা ওই যে যে ম্যাটেরিয়ালটা আছে সেখানে আমাদের ফিকাল ম্যাটেরিয়াল প্রেজেন্ট। আর ফিকাল ম্যাটেরিয়ালের প্রেজেন্স থেকে আমরা বলতে পারি যে আমাদের প্যাথোজেন প্রেজেন্ট আছে। ভাইস ভার্সা অথবা কনভার্সলি তুমি বলতেও পারো আমাদের কলিফর্ম যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের ফিকাল ম্যাটেরিয়ালও অ্যাবসেন্ট অ্যান্ড প্যাথোজেনও প্রবাবলি নট প্রেজেন্ট আছে। সো আমরা মেইনলি হলো তোমরা ল্যাবেও টেস্ট করবা যে টোটাল কলিফর্ম ফিকাল কলিফর্ম কতটুকু আমাদের ওয়াটার প্রেজেন্ট আছে। এবং ফিকাল কলিফর্ম আর টোটাল কলিফর্ম থেকে আমি বুঝতে পারবো যে আমাদের ওয়াটারে প্যাথোজেন প্রেজেন্ট আছে কিনা, যে প্যাথোজেনগুলো আমাদের ওয়াটার কন্টামিনেশন করে থাকে। এখন একটু দেখো এখানে বলছে আমাদের যে কলিফর্ম যে স্পেসিসগুলো আছে সেটা বোথ ফিকাল আকারেও থাকতে পারে, নন ফিকাল আকারে অরিজিনও কিন্তু থাকতে পারে। সো ফিকাল এবং নন ফিকাল যে টোটালটা থাকতেছে অথবা টোটাল কম্বিনেশন কলিফর্ম গ্রুপটাকে আমরা বলি হলো টোটাল কলিফর্ম। এবং এটা একটা সার্টেন যে টেম্পারেচার আছে, আমরা সার্টেন টেম্পারেচারে কিন্তু এটা মেজার করি, লাইক হলো 35 to 37 ডিগ্রি সেলসিয়াস। আর ফিকাল কলিফর্ম গুলো আছে আমাদের দেখা যাচ্ছে যে মানে কলোনি আকারে থাকে, এরকম দেখবা যে তুমি চেইন কলোনি আকারে থাকবে। সো তুমি যখন টেস্ট করবা, টেস্ট করার ক্ষেত্রে তোমার এরকম একটা মানে বিকার টাইপের অথবা প্লাস্টিকের বিকার টাইপের থাকবে, সেটার উপর তুমি হলো ফিল্টার পেপার রেখে দিবা। এবং ফিল্টার পেপার রাখার পর তুমি হলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবা যে এই যে কয়টা কলিফর্ম আছে, সেখান থেকে কাউন্ট করে তুমি বলতে পারবা যে আমার টোটাল কলিফর্ম কতটুকু এবং ফিকাল কলিফর্ম কতটুকু। আর ফিকাল কলিফর্মে যে আমাদের গ্রোথটা আছে সেটা হলো 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াসে আমরা বেশি পেয়ে থাকি এবং এরা হলো বেশি টলারেবল। দেখা যাচ্ছে হাই টেম্পারেচারে আমাদের কি বলছিলাম, ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে যায়, 2 টাইমস বেড়ে যায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের কলিফর্ম যে গ্রুপটা আছে সেটা হলো আমাদের ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কাজ করে, যেটা কিনা আমাদের প্যাথোজেনের ইন্ডিকেশন দিয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি কিন্তু প্যাথোজেন এবং ইন্ডিকেটর অর্গানিজম করছি। আর তোমরা ল্যাবে হলো এই টেস্টটাই করবা, এই যে টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম। এটা হলো ওয়ান কাইন্ড অফ বায়োলজিক্যাল টেস্ট। এখন দেখো আমাদের এই যে যে টোটাল কলিফর্মটা আছে সেটা আমরা হলো দুইটা মেথডে মেজার করি। একটা হলো মাল্টিপল টিউব মেথড আছে, আর একটা হলো মেমব্রেন ফিল্টার টেকনিক। আমরা হলো ল্যাবে এটা করে থাকি, একটা মেমব্রেনের উপর ফিল্টার পেপার রাখি, যে ফিল্টার পেপার থেকে আমরা কাউন্ট করে দেখি আমাদের কতগুলা ফিকাল কলিফর্ম আছে অথবা টোটাল কলিফর্ম আছে।
তাহলে একটু দেখো মাল্টিপল টিউব মেমব্রেনের মেথডে কি বলছে। আমাদের এখানে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাডেড করে থাকি টিউবে কন্টেইনিং সুইটেবল কালচার মিডিয়া। তার মানে হলো আমাদের যে এই যে ফিকাল কলিফর্ম অথবা টোটাল কলিফর্মের জন্য কি একটা সার্টেন গ্রোথ লাগবে, কিন্তু সেই গ্রোথটা আমরা করতে পারি হলো ল্যাকটোজ গ্রোথের মাধ্যমে। এখানেই বলা ছিল এই যে এখানে একটা টার্ম ছিল প্রোডাকশন অফ অ্যাসিড গ্যাস এবং অ্যালডিহাইড। আচ্ছা, সো আমাদের ডিফারেন্ট কিছু টিউব নিব এবং টিউবে আমাদের ডিফারেন্ট অ্যামাউন্টের ওয়াটার অ্যাড করব। এরপরে আমাদের একটা স্পেসিফাইড ইনকিউবেশন টাইমে এবং সার্টেন টেম্পারেচারে দেখব যে আমাদের প্রত্যেকটা গ্যাস কত, মানে প্রত্যেকটা টিউব কতটুকু গ্যাস ফর্মেশন করতেছে, এবং এই গ্যাস ফর্মেশন থেকে আমরা বলতে পারি এটাকে প্রিজাম্পটিভ পজিটিভ। তার মানে আমাদের টিউবগুলো যদি গ্যাস ফর্ম করে তাহলে আমাদের বুঝতে হবে যে একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে, এবং এই পজিটিভ ইন্ডিকেশনটাকে আমাদের ইন্ডিকেট করতেছে দ্য প্রেজেন্স অফ কলিফর্ম। এবং দ্য নাম্বার অফ পজিটিভ যে রিয়াকশনটা দিচ্ছে টিউবের ভিতর, সেইখান থেকে আমরা বলতে পারি যে প্রবাবল নাম্বার অফ ব্যাকটেরিয়া, এবং সেইখান থেকে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমাইন করতে পারি যে আমাদের টোটালি কতটুকু কলিফর্ম অথবা কতটুকু ব্যাকটেরিয়া আছে। এবং এইটা মেথডটা নর্মালি ইজি, বাট এখান থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু কলিফর্মটা কাউন্ট করতে পারি না। আমরা শুধু বুঝতে পারি যে পজিটিভ রিয়াকশন হচ্ছে, দ্যাট মিন্স আমাদের ব্যাকটেরিয়া প্রেজেন্স আছে। এবং যতগুলো পজিটিভ রিয়াকশন হবে এই যে গ্যাস ফর্মেশনের মাধ্যমে, গ্যাস ফর্মেশন যখনই হবে দ্যাট মিন্স হলো আমাদের পজিটিভ একটা রিয়াকশন হচ্ছে, এবং সেখান থেকে আমি একটা স্ট্যাটিস্টিক্যালি আমাদের ব্যাকটেরিয়া কতটুকু প্রেজেন্ট থাকে সেটা আমরা বলতে পারি। মেথডটা ইজি হলো আমরা ডাইরেক্টলি এটা কিন্তু কাউন্ট করতে পারি না। আচ্ছা, এরপরে দেখো আরেকটা মেথড আছে আমাদের মেমব্রেন ফিল্টার মেথড। আমরা ল্যাবে এই মেথডটা ফলো করে দেখি যে আমাদের টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মটা কতটুকু আছে। আচ্ছা, এখানে দেখো তুমি নাম থেকেই কিন্তু বুঝতে পারতেছো যে মেমব্রেন ফিল্টার, তার মানে হলো অবভিয়াসলি আমাদের একটা মেমব্রেনের উপর ফিল্টার থাকবে, এবং সেই ফিল্ট্রেশনের থেকে আমরা বলবো যে আমাদের টোটাল কলিফর্ম অথবা ফিকাল কলিফর্ম কতটুকু আছে, এবং এটা কিনা আমাদের ডাইরেক্ট কাউন্ট দিবে। এই মেথডের মাধ্যমে আমরা কিন্তু একটা ডাইরেক্ট কাউন্ট পেয়ে যাব যে টোটাল কয়টা কলিফর্ম আছে অথবা ফিকাল কলিফর্ম আছে। একটু দেখো, দিস মেথড ইজ বেসড অন দ্য ফিল্ট্রেশন of a known volume of water through a membrane filter. সো আমাদের একটা মেমব্রেন ফিল্টার থাকবে, যে মেমব্রেন ফিল্টারটা ভিতর দিয়ে হলো আমরা ওয়াটার পাস করাবো এবং সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার পাস করব। আমাদের যে মেমব্রেন ফিল্টারটা আছে সেই ফিল্টারে পোর থাকবে হলো 0.45 মাইক্রোলিটার, তার মানে কিন্তু অনেক ছোট ছোট পোর। তো তুমি যখন ওয়াটারটা পাস করাবা এই ফিল্টারের ভিতর দিয়ে, তখন দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলা এই ফিল্টারের উপর জমা পড়বে অথবা রিটেইন করবে, এবং একটা সার্টেন ইনকিউবেটেড কালচার মিডিয়ার মাধ্যমে এবং সার্টেন টেম্পারেচারে সার্টেন টাইমে আমরা হলো এই যে মেমব্রেনটা আছে অথবা ফিল্টার পেপারটা আছে সেটাকে আমরা রেখে দিব। রেখে দিলে দেখা যাবে যে আমাদের যেই কলিফর্ম ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো হলো গ্রোথ শুরু হয়ে যাবে, এবং কলোনি ফর্মেশনে তুমি হলো মেমব্রেনের উপর দেখবা এরকম ভাবে। আচ্ছা, এটা কিছুটা কালার শো করে, আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট রেড কালার যদি হয় অথবা মানে ব্লু অথবা যদি ব্ল্যাক কালার হয় তাহলে হয় টোটাল কলিফর্ম অথবা ফিকাল কলিফর্ম, নন কলিফর্ম অথবা ফিকাল কলিফর্ম যেটা আছে এই যে একটু আগে আমরা যেটা দেখে আসলাম এখানে যেটা বললো যে একটা ফিকাল কলিফর্ম আর একটা হলো নন ফিকাল কলিফর্ম ছিল। এই যে ফিকাল কলিফর্ম এবং নন ফিকাল কলিফর্ম, আমরা কালার থেকে বলতে পারি যে ফিকাল কলিফর্ম কয়টা। ম্যাম
ম্যাম, হ্যাঁ, আইডি 100+ ম্যাম ওয়েটিং রুমে আছে অনেকক্ষণ যাবত ম্যাম। ওর নাকি নেট চলে গেছে। আমি তো ওয়েটিং রুম এনাবেল করে রাখি না। আচ্ছা 1 সেকেন্ড। ওয়েটিং রুম এনাবেল করা নাই। ওকে একটু আবার ট্রাই করতে বলো। ঠিক আছে? ও ওয়েটিং রুমেই নেই। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের মেমব্রেনের উপর কালার থেকে আমি বুঝতে পারবো যে ফিকাল কলিফর্ম কতটুকু আছে, নন ফিকাল কলিফর্ম কতটুকু আছে। সেখান থেকে হলো আমরা টোটাল কলিফর্মটা কাউন্ট করে বসায় দিতে পারি। এই যে লেখাই আছে ফিকাল কলিফর্ম এবং নন ফিকাল কলিফর্ম। আর এই যখন আমরা টেস্টটা করব, এটা কিন্তু একটা সার্টেন মানে টাইমে এবং সার্টেন টেম্পারেচারে করতে হবে, এবং টেম্পারেচারটা এমন হতে হবে যাতে আমাদের ব্যাকটেরিয়ার যে কালচার মিডিয়াটা আছে সেটা যাতে সে ইজিলি গ্রোথটা করতে পারে। সো সুইটেবল টেম্পারেচার যদি না পায় তাহলে দেখা যাচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ হবে না, এবং তুমি সেখান থেকে এই ইকলি মানে কলিফর্ম যে গ্রুপটা আছে সেটা তুমি কাউন্ট করতে পারবা না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মানে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস। আমরা হলো বায়োলজিক্যাল দেখলাম, কেমিক্যাল দেখলাম এবং ফিজিওলজিক্যালও দেখলাম। এবং এই যে যে প্যারামিটারগুলো আছে আমাদের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আমরা দুইটা ক্যাটাগরিতে ডিফাইন করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি যেই ক্যাটাগরিটা সেটা হলো আমাদের হেলথের বেসিসে করতেছি, যে আমাদের এই কোয়ালিটিটা আমাদের হেলথ রিলেটেড কোনো ডিজিজ করবে কিনা অথবা কন্টামিনেশন আছে কিনা। আর সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ড থেকে আমরা ওয়াটার কোয়ালিটিটা মেজার করি সেটা হলো আমাদের বোথ এস্থেটিক এবং নন এস্থেটিক ভিউ থেকে। লাইক একটা টার্বিড ওয়াটার, সেটা তুমি এস্থেটিক্যালি বুঝতে পারতেছো যে আমাদের ওয়াটার কোয়ালিটিটা ভালো না, বাট একটা পিওর ওয়াটার সেখানে দেখতে বা যে তুমি আর্সেনিক অথবা আয়রনের অ্যামাউন্টটা অ্যাকুরেট না অথবা রেঞ্জের ভিতর না, সেটা এস্থেটিক্যালি ওকে, বাট নর্মালি কেমিক্যাল যেই প্যারামিটার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স আছে সেটার দিক থেকে নন ওকে। সো আমাদের দুইটা স্ট্যান্ডার্ডই ফলো করে দেখতে হবে যে ওয়াটার কোয়ালিটিটা ওকে আসছে কিনা। তাহলে মোটামুটি আমাদের ওয়াটার কোয়ালিটি টপিকটা শেষ হয়ে গেছে। আর এখানে তোমাদের কিছু রেঞ্জ বলে দেওয়া আছে প্যারামিটারগুলার, একটা ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড বেসিসে আর একটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড বেসিসে, এবং এই টেবিলটা তোমরা একদম মুখস্থ রাখবা কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যেই প্যারামিটারগুলো নিয়ে ডিসকাস করলাম সেটার একটা টিপিক্যাল রেঞ্জ দেওয়া আছে, এবং এই রেঞ্জে আমরা প্রিফার করি যে আমাদের ওয়াটারে এই প্যারামিটারগুলো এত রেঞ্জের ভিতর থাকুক। এর বেশি থাকলে আমাদের হয়তো ট্রিটমেন্ট করা লাগতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমরা টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম একদমই কিন্তু প্রিফার করব না, কারণ আমরা চাই না যে আমাদের ওয়াটারের ভিতর কোনো প্রকারের প্যাথোজেন থাকুক। তাহলে মোটামুটি এই ছিল আমাদের চ্যাপ্টারটা। আর তোমাদের এখানে হলো পোর্টেবল আর প্যালাটেবল ওয়াটারের জাস্ট টিপিক্যাল ডিফারেন্সটা দেওয়া আছে, বাট আমি তোমাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম পোর্টেবল ওয়াটার কি, প্যালাটেবল ওয়াটার কি, আর হোলসাম ওয়াটারটা কি। আচ্ছা, তাহলে আমি আজকে এতটুকু পোর্শন পর্যন্তই রাখতেছি, আজকের টপিকটা বেশি ছিল না। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমাদের বিওডি যেটা আছে বিওডির হয় কিছু ম্যাথ দেখব, অর আমরা অন্য টপিকে চলে যাব। অন্য টপিক দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের ওয়াটার ট্রিটমেন্ট। এই যে দেখো, আমরা ওয়াটার ট্রিটমেন্টে চলে যাব। আচ্ছা, আমি এটা একটু কিছু ডিসকাশন করি। এখন আমরা যখন ওয়াটার ম্যাম, কোয়ালিটিটা, বলো। ম্যাডাম আমাদের আজকে 8:50 একটা কুইজ আছে তো। আজকে ম্যাডাম নতুন আমি শুরু টপিক না করতেছি না, আসলে বেটার নতুন টপিক শুরু করতেছি না, আমি জাস্ট একটু ব্রিফ দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা শুরু করব। আচ্ছা, আমরা যখন ওয়াটার কোয়ালিটিটা মেজার করলাম এবং দেখলাম যে আমাদের ওয়াটার কোয়ালিটিটা বেটার না, তখন অবভিয়াসলি কিন্তু আমাদের ওয়াটার পিউরিফাই করতে হবে, এবং পিউরিফাইয়ের জন্য আমাদের কিছু মেথড আছে।
এই যে দেখো কিছু মেথড আছে। আমরা সেই মেথডগুলা হলো প্রত্যেকটা ওয়াইজ আলাদা আলাদা ডিসকাস করব যে কোন মেথডের মাধ্যমে আমরা কিভাবে ওয়াটারটা পিউরিফাই করে থাকি। এখানে আমরা মেইনলি যেটা দেখব ইলাবোরেটলি স্ক্রিনিংটা দেখব, প্লেন সেডিমেন্টেশন আর সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, ফিল্ট্রেশন আর ডিসইনফেকশন। আর লাস্টে যে আমরা দেখতে পারি হলো রিকার্বনেশন যে প্রসেসটা আছে, এগুলো হলো আমরা ইলাবোরেটলি দেখব। তাহলে আমি আজকে আর কন্টিনিউ করতেছি না, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।